যুক্তি। তো এই সেগমেন্টে টোটাল যে টপিকস গুলো আছে এগুলো তিনটা ভাগে ভাগ করতে পারি আমরা। প্রথমটা হচ্ছে প্রুফস, সেকেন্ড হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এবং থার্ড হচ্ছে রিকারশন। তো রিকারশন থেকে সাধারণত পরীক্ষায় কোশ্চেন থাকে না, বাট গতবার আমি কোশ্চেন করার সময় রিকারশন থেকে একটা কোশ্চেন ছিলাম। এবার হচ্ছে রিকারশন থেকে কোশ্চেন থাকার পসিবিলিটি কম। তারপর যেহেতু টপিকসটা ছোট, আমি হালকা করে একটু দেখে দিব আপনাদেরকে। তাহলে প্রথমে আসি মেথড অফ প্রুফস, যে কি কিভাবে আসলে প্রমাণ করা যায়। প্রমাণ এখানে হচ্ছে আপনারা কয়েকটা প্রমাণ দেখবেন, যেমন ডিরেক্ট প্রুফ, ইনডাইরেক্ট প্রুফ। তো তারপরে ইনডাইরেক্ট প্রুফের মধ্যে হচ্ছে প্রুফ বাই কন্ট্রাপোজিটিভ অথবা প্রুফ বাই কন্ট্রাডিকশন। এগুলো আপনারা নিজেরা একটু দেখে নিয়ে আমরা সরাসরি হচ্ছে এক্সাম্পলে চলে যাই। Give a direct proof of the theorem if n is an integer then n square is odd. কি বোঝায় এটা? কোশ্চেনটা দ্বারা কি বোঝায়? আপনারা সবাই চুপচাপ থাকলে আমরা এভাবে ক্লাস নিতে পারবো না। তো এটা তো থিওরিটিক্যাল কোনো কোর্স না যে আমি পক পক করে বলে যাবো, আপনারা চুপচাপ হচ্ছে শুনতে থাকবেন। আপনাদেরকে একটু রেসপন্স করতে হবে। মানে এন্ড যদি ওর সাথে এন স্কয়ার অর্থ হবে কিনা জিজ্ঞেস করছি। হ্যাঁ, যদি n অড হয় তাহলে n স্কয়ার অড হবে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। তো আমরা এটা ডিরেক্ট প্রুফ করতে হচ্ছে আমাদেরকে। পরীক্ষা অনেক ভাবে আসে, অনেক সময় বলে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে প্রমাণ করতে, অনেক সময় ডিরেক্ট প্রুফ বলে। তো আমরা আগে দেখি ম্যাথমেটিক্যালি এটা আসলে পসিবল কি। সাপোজ আমরা n এবং n স্কয়ার নামে হচ্ছে দুইটা কলাম নিলাম। এখন n এর মান আমি 1 নিলাম, তাহলে n স্কয়ার এর মান কত হবে? n স্কয়ারের মান স্যার 1 হবে। 1 হবে। n এর মান যেহেতু অড বলছে তাহলে 3 নেই, 3 নিলে n স্কয়ার কত হবে? 9 9 হবে। 5 নিব আমরা, যেহেতু সব অড নাম্বার বলছে, কত হবে 5 নিলে? 25। তাহলে দেখা যাচ্ছে এই বেজোড় সংখ্যাগুলোর জন্য n স্কয়ারের মান সবগুলো কি আসতেছে? বেজোড় আসতেছে। বেজোড় আসতেছে। হ্যাঁ, মানে ম্যাথমেটিক্যালি এটা সত্য, আমাদেরকে এবার হচ্ছে এটা প্রুফ করতে হবে। তো এই যে বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? বেজোড় সংখ্যাকে 2k + 1 দিয়ে লেখা যায়, যেখানে k এর মান হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে k এর মান 0, 1, 2, 3। এখানে যদি k এর মান 0 দিই তাহলে n এর মান কত হবে? স্যার কে এর মান 0 দিলে স্যার 0ই হবে। তো কেন +1 আসছে না? n এর মান কত হবে? 1 হবে। যদি k এর মান 1 দিয়ে এখানে, n এর মান কত হবে? 3 হবে। হবে স্যার। যদি 2 দেওয়া হয় এখানে 2, 5 5 হবে। যদি 3 দেওয়া হয় 7। তার মানে এখানে আমি যা পাচ্ছি দেখেন, এগুলো সবগুলো কি বেজোড় সংখ্যা না? জি স্যার। হ্যাঁ, তার মানে আমি n = 2k + 1 যদি ধরি, যেখানে k হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে আমি এখানে অটোমেটিকলি হচ্ছে বেজোড় সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে বেজোড় সংখ্যাকে n = 2k + 1 আকারে লেখা যায়। দেন আমাদের যেহেতু বলছে n স্কয়ারের কথা, তাহলে আমরা হচ্ছে n স্কয়ার = পাবো 2k + 1 হোল স্কয়ার। 2k + 1 হোল স্কয়ার a + b হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলে আমি এখানে এটা পাবো। দেন এখান থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে এভাবে একটা ইকুয়েশন পাবো আমি। এখন এই ইকুয়েশনকে এই ইকুয়েশনের সাথে যদি তুলনা করি, +1 আছে এখানে, এখানেও +1 আছে, এখানে k এর আগে 2 আছে, এখানেও 2 আছে। জাস্ট k এর পরিবর্তে এখানে হচ্ছে 2k² + 2k, যেখানে শুধু k আছে।
এর অর্থ হচ্ছে আমি এখানে কে এর মান যাই বসাই না কেন এটাও বেজোড় হবে, এবং আমি এটাকে যদি এটার সাথে তুলনা করি তাহলে দুইটা একই ফর্মে আসছে, তাহলে এটা যদি বেজোড় সংখ্যা হয় দ্যাটস মিনস এটাও বেজোড় সংখ্যা, এটা বেজোড় সংখ্যা, এটা n স্কোয়ার এর মান হচ্ছে এটা, এটা বেজোড় হওয়া মানে হচ্ছে n স্কোয়ার বেজোড় হওয়া। তো এটাই প্রমাণিত হলো যে n যদি অড ইন্টিজার হয় তাহলে n স্কোয়ার একটা অড ইন্টিজার হবে। বোঝা গেছে প্রুফটা? জি স্যার। বুঝিলেন? স্যার এখানে কি কেও কি বেজোড় হবে? না, কে তো মানে ডাইরেক্ট কে তো আর বেজোড় না, কে এর মান হচ্ছে 0 1 2 3 এভাবে যা ধরতে পারি আর কি। স্যার পরীক্ষা আসলে কি এখানে যেরকম আছে ওরকম পুরোটা লিখতে হবে এভাবে? পুরোটা লিখবেন, পুরোটা না লিখতে পারলেও n ইকুয়ালস টু এত ধরে তারপরে n স্কোয়ার ইকুয়ালস টু এত, এই জিনিসগুলো ক্লিয়ার আসলে হবে। মানে এখান থেকে যাতে এটা পুরোটা থাকে চেষ্টা করবেন পুরোটা লিখতে, উপরেরটা না পারলেও বাই দ্য ডেফিনেশন অফ অ্যান অড ইন্টিজার ইট ইজ ফলো দ্যাট n ইকুয়ালস টু 2k প্লাস 1, এগুলো ঠিক মতো লিখবেন আর কি। এই অংশটা 3 নম্বরের জন্য আসে, তো চেষ্টা করবেন পুরোটা দিয়ে দিতে। বোঝা গেছে এটা? আচ্ছা, আমরা আরেকটা ডিরেক্ট প্রুফ দেখি, এটা ইম্পর্টেন্ট। আমাদেরকে বলতেছে give a direct proof that if m and n are both perfect square, তার মানে m এবং হচ্ছে n দুইটা পারফেক্ট স্কোয়ার বলতেছে। যদি এই দুটো পারফেক্ট স্কোয়ার হয় তাহলে nm ও একটা পারফেক্ট স্কোয়ার হবে। nm মানে হচ্ছে দুইটার গুণফল। পারফেক্ট স্কোয়ার কি? পারফেক্ট স্কোয়ার হচ্ছে একটা ধরেন a একটা ইন্টিজার, a হচ্ছে পারফেক্ট স্কোয়ার, তাহলে আরেকটা ইন্টিজারের স্কোয়ার হবে এটা, তার মানে a ইকুয়ালস টু b স্কোয়ার। এখানে a হচ্ছে পারফেক্ট স্কোয়ার, তাহলে এটা হচ্ছে পারফেক্ট স্কোয়ারের সংজ্ঞা। তাহলে ওই অনুযায়ী m যদি পারফেক্ট স্কোয়ার হয় তাহলে m সমান সমান আমরা ধরে নিলাম s স্কোয়ার। আচ্ছা, যেহেতু একটা ইন্টিজার লাগবে b ধরা হয়েছিল এখানে, আমরা এটাকে s ধরলাম, আর n সমান সমান আমরা ধরে নিলাম t স্কোয়ার পারফেক্ট স্কোয়ারের সংজ্ঞা অনুযায়ী। দেন nm মানে হচ্ছে গুণ করা, গুণ করলে হবে t স্কোয়ার ইন্টু s স্কোয়ার। দেন সাজায় লিখতে পারি আমরা s স্কোয়ার t স্কোয়ার। দেন দুটোটা থেকে যদি স্কোয়ারটা কমন নিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে এভাবে স্কোয়ারটা যদি বাইরে নিয়ে যাই তাহলে খেয়াল করেন nm সমান সমান এটা পাচ্ছি, m সমান সমান এটা ছিল একটা সংখ্যা স্কোয়ার ছিল, nm সমান সমানও একটা সংখ্যা স্কোয়ার, তাহলে nm সমান সমান m সমান সমান যদি s স্কোয়ার হয় তাহলে nm সমান সমান st হোল স্কোয়ার, এটাকেও আমরা পারফেক্ট স্কোয়ার বলতে পারি। এটার সাথে যদি এটা আমরা তুলনা করি তাহলে আমরা nm সমান সমান পারফেক্ট স্কোয়ার এটা বলতে পারি। বুঝে গেছে প্রবলেমটা? জি স্যার। হ্যাঁ, এখানে দেখবেন যে লেখা আছে m সমান সমান s স্কোয়ার, n সমান সমান t স্কোয়ার, দেন দুইটা গুণ করার জন্য m এর সমান সমান s স্কোয়ার t স্কোয়ার, দেন দুইটা এভাবে লিখছে, দেন এটা দেন st হোল স্কোয়ার এভাবে করে। দেন আমরা বলতে পারি যে mn ও একটা পারফেক্ট স্কোয়ার হবে। ওকে, যদি বুঝে থাকেন তাহলে এরপরে আমরা একটা ডিরেক্ট প্রুফে যাই। এটা অটাম 23-এ আসছিল, তার মানে গতবার। এটা স্লাইডে খুব সুন্দর নতুন করে আপডেট করছি আমি, একটু খেয়াল করেন। আমাদেরকে বলছে কি give a direct proof of the theorem if n is an odd integer then show that n square minus 1 is divisible by 8। কি বলছে কোশ্চেনে? n যদি একটা কি হয়,
odd n odd integer হলে odd integer হয় হ্যাঁ, তাহলে কি প্রমাণ করতে হবে আমাদেরকে? n স্কয়ার মাইনাস 1 8 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, n স্কয়ার মাইনাস 1 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখি ঠিক আছে কিনা। ধরেন n এর ভ্যালু নিব এবং n স্কয়ার মাইনাস 1 নিব। এখন n এর ভ্যালু আমাদেরকে কি বলছে? বলছে অড ইন্টিজার। অড ইন্টিজার মানে আমি হচ্ছে n এর মান 1 নিলাম, তাহলে কত আসবে রেজাল্ট? n স্কয়ার মাইনাস 1 এর মান কত আসবে? 0 0 আসবে। 0 কি 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য? যে 0 যে কোনো সংখ্যা দ্বারাই নিঃশেষে বিভাজ্য। তার মানে 0 8 দ্বারা ডিভিজিবল, এটা n এর মান 2 নিব, তাহলে কত হবে? সরি 2 তো নিতে পারবো না, অড ইন্টিজার বলছে। 3 নিব, 3 নিলে কত হবে মান? 3 নিলে 8 8 হবে। তাহলে 8 কে তো 8 দ্বারা ভাগ করা যায়, তাই না? স্যার। স্যার 1 আসবে এরপরে 5 নেব, কত হবে? n স্কয়ার মাইনাস 1 এর মান 24/8 24। তাহলে 24 কেও তো 8 দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে, তাই না? জি স্যার তার মানে দেখা যাচ্ছে যে এটা ম্যাথমেটিক্যালি ট্রু। এখন আমাদেরকে এটা ডিরেক্ট প্রুফ দিয়ে প্রমাণ করতে হবে। এখন আমরা এর আগে যে দুইটা প্রবলেম নিয়ে আলোচনা করলাম ডিরেক্ট প্রুফের, ওখানে দেখা যায় কি n এর মান আমাকে ধরে নিতে হয়। তো এখানেও যেহেতু অড ইন্টিজারের কথা বলছে, তাহলে আমরা n ইকুয়ালস টু 2k প্লাস 1 ধরে নিতে পারি, কি বলেন? অড ইন্টিজার যেহেতু, কথা বলে না। n ইকুয়ালস টু 2k প্লাস 1 এটা হচ্ছে অড ইন্টিজারের ডেফিনেশন থেকে আমরা পাইছিলাম। সেই অনুযায়ী এটা আমরা ধরে নিতে পারি, কিন্তু এটা ধরলে আমাদের একটু প্রবলেম হবে। কি প্রবলেম হবে? আমাকে এখানে বলছে 8 দ্বারা বিভাজ্য। আমি যখন n ইকুয়ালস টু 2k প্লাস 1 নিব, তাহলে n স্কয়ার মাইনাস 1 এর মান কত আসবে? 2k প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 1 আসবে। দেন এখান থেকে আমরা পাবো 4k স্কয়ার প্লাস 4k প্লাস 1। দেন ওই প্লাস 1 এর সাথে মাইনাস 1 চলে গেলে বাদ। এটা ফাইনালি পাচ্ছি, তাই না? জি স্যার। এখন এটাকে কি 8 দ্বারা ভাগ করতে পারবো? 8 দ্বারা ভাগ করার অর্থ হচ্ছে এটার আগে কমন 8 নিতে হবে। এখন এখানে ভিতরের ভ্যালু গুলো সব হচ্ছে 8 এর চেয়ে ছোট, 4। তাহলে ওখান থেকে আমি চাইলেও 8 কমন নিতে পারবো না। তাহলে আমি ম্যাথমেটিক্যালি এটা প্রমাণ করতে পারবো না। ম্যাথমেটিক্যালি না, সরি, ডিরেক্ট প্রুফের মাধ্যমে। যে কারণে 2k প্লাস 1 না ধরে আমরা ধরবো 4k প্লাস 1। কত ধরবো আমরা? 4k প্লাস 1। এখন 4k প্লাস 1 ধরলে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আমরা 4k প্লাস 1 ধরলাম, ভালো কথা। তাহলে k এর মান যদি 0 হয়, আমি কত পাবো? n এর মান কত পাবো k এর মান যদি 0 হয়? n সমান সমান হচ্ছে 4k প্লাস 1। তাহলে k এর মান 0 হলে 1 পাবো। k এর মান 0 হলে, k এর মান যদি 1 হয় তখন 5 পাবো। k এর মান যদি 2 হয় 9 পাবো। দেখা যাচ্ছে 1 পাচ্ছি, 5 পাচ্ছি, 9 পাচ্ছি, কিন্তু বেজোড় সংখ্যা আরো কি কি বাকি রয়ে গেছে? সবগুলো কি আসছে? বেজোড় সংখ্যা কি কি? স্যার 3 7 রয়ে গেছে। 3 7 মিসিং এখানে। ওই 3 7 আমাকে আনতে হবে। এই কারণে তখন আমরা n k ইকুয়ালস টু 4k প্লাস 3 ধরবো।
কেন? কারণ কে এর মান যখন 0 হবে তখন n এর মান কত হবে? 4k প্লাস 3 ধরলে 1 না 3 হবে 3 হবে। 3 হবে কে এর মান যদি 1 ধরি তখন n এর মান কত হবে? 4 হবে 7 হবে। 7 হবে sir। এরপরে কে এর মান যদি 2 ধরি n এর মান কত হবে? 11 হবে। তাহলে দেখা যাচ্ছে 4k প্লাস 1 ধরে যে ভ্যালুগুলো মিসিং পাচ্ছিলেন ওটা 4k প্লাস 3 ধরে পাচ্ছি। এর অর্থ হচ্ছে আমাদেরকে দোনোটা ধরতে হবে। এবার বুঝছেন হিস্টোরি বললাম আর কি, যে কেন 4k প্লাস 1 এবং 4k প্লাস 3 দুইটা ধরতে হবে এখানে। জি স্যার বুঝছি। জি স্যার। আচ্ছা, তো আমরা 4k প্লাস 1 এবং 4k প্লাস 3 দুইটাই ধরতে হবে আমাদেরকে। তো প্রথমে আমরা 4k প্লাস 1 যদি ধরি তাহলে n স্কয়ার মাইনাস 1 সমান সমান 4k প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 1, দেন a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলাম, প্লাস 1 মাইনাস 1 বাদ থাকবে এটা। এখান থেকে 8 কমন নিলে এই অংশটা পাবো। 8 যেহেতু বাহিরে আমি কমন নিতে পারলাম তার মানে এটা 8 দ্বারা ডিভিজিবল। এবার আসি n এর মান 4k প্লাস 3 যদি ধরি তাহলে এখান থেকে আমি এই ভ্যালু পাবো, 9 থেকে 1 চলে গেলে 8 পাবো, দেন 8 কমন নিলে ব্র্যাকেটের মধ্যে 2k স্কয়ার প্লাস 3k প্লাস 1 পাবো। এখানে 8 কমন নেওয়া যাচ্ছে তার মানে এটাও 8 দ্বারা ডিভিজিবল। দোনো ক্ষেত্রে যেহেতু 8 দ্বারা ডিভিজিবল তার মানে আমরা বলতে পারি যে যদি n একটা অড ইন্টিজার নাম্বার হয়, বেজোড় সংখ্যা হয়, তাহলে n স্কয়ার মাইনাস 1 এর যে ভ্যালু বের হবে ওটাকে আমরা 8 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি। প্রমাণটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার বুঝে যাচ্ছে। আচ্ছা, এরপরে ডিরেক্ট প্রুফ এই তিনটা এক্সাম্পল এখানে, আপনারা চাইলে আরো কয়েকটা দেখে হয়তো প্র্যাকটিস করতে পারেন। এরপরে এক্সাম্পল 4 হচ্ছে কন্ট্রাডিকশন ওয়েতে প্রমাণ করা। কন্ট্রাডিকশনটা কি ছিল? প্রুফ অফ কন্ট্রাডিকশন মানে হচ্ছে নেগেটিভের মাধ্যমে প্রমাণ করা। যেমন ধরেন আমি সকালে নাস্তা করে আসছি, এটাকে আমরা নেগেটিভ ওয়ে এভাবে বলতে পারি, আমি সকালে নাস্তা না করে আসি নাই, আমি নাস্তা না করে ঘর থেকে বের হই না, এর অর্থ হচ্ছে আমি নাস্তা করে বের হয়েছি। নেগেটিভলি বল, √2 একটি অবাস্তব সংখ্যা, অবাস্তব মূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। আপনাদের কি মনে আছে আমরা 98 কিভাবে ধরে নিতাম? কি ধরতাম মনে আছে? আমরা ধরে নিতাম √2 একটি মূলদ সংখ্যা। জি স্যার √2 একটু অমূলদ সংখ্যা বলে ধরে নিতাম। মানে প্রমাণ করতে বলছিল √2 অমূলদ সংখ্যা, কিন্তু আমরা ধরে নিতাম কি √2 একটি মূলদ সংখ্যা। √2 একটি মূলদ সংখ্যা। দেন আমরা বিভিন্ন অপারেশন চালাই, লাস্টে বলতাম যে এটা মূলদ সংখ্যা হবে না, তার মানে এটা অমূলদ সংখ্যা। তো ওইটাই হচ্ছে আসলে প্রুফ বাই কন্ট্রাডিকশন। এটা এখানে সেম 9 10 যেটা ছিল ওইটাই হুবহু এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা নিজেরা একটু দেখে নেবেন কেমন। এটা স্প্রিং 17-তে আসছিল, তো যে কোনো সময় পরীক্ষা আসতে পারে। এক্সারসাইজে হচ্ছে √3 একটি অমূলদ সংখ্যা, এটা আমি এক্সারসাইজে দিয়ে রাখছি, এটা আপনি একটু দেখতে পারেন। এখানে কয়েকটা হচ্ছে এক্সারসাইজ আপনাদের জন্য দিয়েছি, তাহলে এগুলো একটু দেখতে পারেন, কারণ এখানে যে কয়টা প্রুফ নিয়ে আলোচনা করলাম এখান থেকে মাস্ট একটা থাকবে। কি বলছি বুঝতে পারছেন? মানে এই যে কন্ট্রাডিকশন এবং হচ্ছে ডিরেক্ট প্রুফ, এখান থেকে পরীক্ষায় মাস্ট একটা থাকবে। হর দিয়েও হতে পারে, মানে একটা দিবে অথবা দিয়ে আরেকটা এরকম হতে পারে, কিন্তু মাস্ট একটা থাকবে। জি স্যার। 3 মার্কস। স্যার এই চারটা থেকে এক্সাম্পল, চারটা থেকে একটা থাকবে। 4টা থেকে না, মানে এইগুলো এই ধরন এগুলোর মধ্যে আর কি, এই টাইপের ফিগার গুলো চেঞ্জ করে দিতে পারেন। এখানে √2 আছে, √3 আসতে পারে, অথবা √5 এরটা আসতে পারে, অথবা এখানে বলছে n স্কয়ার মাইনাস 1 ডিভিজিবল বাই 3 8, এটার মতো করে অন্য কোনোটা হয়তো বলতে পারে যে n স্কয়ার প্লাস 1 ইজ ডিভিজিবল বাই 3 অথবা 5, এই টাইপের। বুঝে গেছে?
তাহলে মেথড অফ প্রুফ শেষ। এখন বাকি রয়ে গেল ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন থেকে বাকি 7 মার্কস এর কোশ্চেন থাকার পসিবিলিটি বেশি। তার মানে 3 মার্কস থাকবে মেথড অফ প্রুফ থেকে, আর ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন থাকবে 7। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের বইগুলো আপনারা 9-10 এ পড়ে আসছিলেন, অথবা হায়ার ম্যাথে পড়ে আসছিলেন 9-10 এ। এটাকে গাণিতিক আরোহ পদ্ধতি বলে। মনে আছে আপনাদের গাণিতিক আরোহ পদ্ধতি? হায়ার ম্যাথে থাকার কথা চ্যাপ্টার 3 তে। যাই হোক, হয়তো জি মনে স্যার, নেই আপনাদের। আচ্ছা, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন হচ্ছে কোনো একটা প্রুভিং, কোনো একটা স্টেটমেন্টকে প্রুভ করার একটা টেকনিক, যেখানে স্টেপ বাই স্টেপ হচ্ছে আমাদেরকে দেখাইতে হয়। আর সাধারণত আমরা এখানে হচ্ছে ন্যাচারাল নাম্বার ধরে। প্রিন্সিপালটা একটু দেখবেন ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের। তো সাধারণত এখানে যেটা করা হয়, কোনো একটা ধারার যে ফর্মুলাটা দেওয়া থাকে আমাদেরকে হচ্ছে ওইটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে প্রমাণ করতাম। তো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের প্রিন্সিপাল, এটা খুব ইম্পর্টেন্ট, কয়েকবার আসছে এটা। তো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের প্রিন্সিপাল বলতে আসলে দুইটা প্রিন্সিপালকে বুঝায়, একটা হচ্ছে বেসিস সিস্টেম আর একটা হচ্ছে ইন্ডাকটিভ স্টেপ। বেসিস সিস্টেম যেখানে আমরা ভেরিফাই করব পি অফ 1 এর জন্য আমার পুরো স্টেটমেন্টটা ট্রু হবে, আর ইন্ডাকটিভ স্টেপে আমরা দেখাবো যে পি অফ কে এর জন্য পি অফ কে প্লাস 1 ট্রু হবে। তারপরে একবার কে ধরে নিব আর একবার কে প্লাস 1 ধরে নিব, দেন দুটোটাই ইকুয়াল আসতেছে ওইটা আমরা দেখাবো। তো প্রিন্সিপাল, ছোট প্রিন্সিপাল একটু মনে রাখবেন বা মুখস্থ করার চেষ্টা করবেন, এটা এক্সাম্পলের জন্য পরীক্ষায় আসছে মাঝে মাঝে। এখানে আরেকটা টার্ম আছে, এটা হচ্ছে একটা থিওরেম, যে why mathematical induction is valid। এটা আপনার নিজ দায়িত্বে একটু দেখে নেবেন, এটা পরীক্ষায় আসছিল কয়েকবার, এবারও হয়তো চলে আসতে পারে। এবার চলে আসি সরাসরি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের প্রমাণ। আমাদেরকে বললো যে use mathematical induction to show that if n is a positive integer then 1 plus 2 plus dot dot plus n equals to n into n plus 1 divided by 2। এটা কিসের ধারা? সেটা এন থেকে ওই সর্বমোট সংখ্যা বের করে যে ওটা না? মানে n তম সংখ্যার যোগফল, তাই না? এন তম সংখ্যার মান বের করে যে। মান বের করে যে ওই ফর্মুলাটা কেন, তো এটা আমাদেরকে হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে প্রমাণ করতে হবে। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে কয়টা স্টেপ ছিল, মানে কয়টা প্রিন্সিপাল ছিল? কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম কয়টা ফর্মুলা দুইটা ছিল? স্যার। দুইটা। কি কি? একটা বেসিস স্টেপ আর একটা ইন্ডাকটিভ স্টেপ। একটা বেসিস স্টেপ আর একটা হচ্ছে ইন্ডাকটিভ স্টেপ। আমরা প্রথমে ধরে নিলাম পি অফ এন সমান সমান হচ্ছে এটা। এরপরে আমাদেরকে ভেরিফাই করতে হবে পি অফ 1 বেসিস স্টেপের জন্য। এখন আমরা যদি n এর মান 1 ধরি তাহলে বাম পক্ষ থেকে কত পাবো? n এর মান 1 মানে কত হবে? এই লাইনটার অর্থ কি, ইকুয়েশনটার অর্থ কি? 1 plus 2 plus 3 plus dot dot plus n, n পদের সমষ্টি। n তম পর্যন্ত তাহলে n এর মান যদি 1 হয় তাহলে একটি সংখ্যার সমষ্টি কত হবে? একই তো হবে নাকি? হ্যাঁ স্যার, কি হবে? একটু বুঝতে হবে, নাহলে আবার চিন্তা করবেন যে এখানে n এর মান 1 বসাই, দেন 1 যোগ 2 যোগ 3, দেন ওই 1 যোগ করে দিবেন 4 হয়ে যাবে। এখানে বুঝতে হবে কেন। আর ডান পাশে কি আসবে n এর মান 1 বসালে? ডান পাশে n এর মান 1 বসালে এভাবে করে লাস্টে ওখানেও আমি 1 পাবো। ওয়ানই আসবে তাহলে স্যার। বামে 1 পাচ্ছি, ডানে 1 পাচ্ছি, তার মানে পি অফ n ট্রু হচ্ছে না, সত্য হচ্ছে তো, তাই না? জি স্যার। তাহলে একটা স্টেপ শেষ, বেসিস স্টেপ। এবার আমাদেরকে ইন্ডাকটিভ স্টেপটা দেখতে হবে। ইন্ডাকটিভ স্টেপ কি ছিল?
পি অফ কে এর জন্য পি অফ কে প্লাস ট্রু, কে প্লাস ওয়ানটা ট্রু। তাহলে প্রথমে আমরা পি অফ কে যদি ধরে নিই, তাহলে জাস্ট সিম্পলি এখানে এন এর জায়গায় কে বসাবো, তাহলে এই ইকুয়েশনটা পাবো। বোঝা যায় এটা? জি স্যার। জি স্যার। এখন আমাদের প্রমাণ করতে হবে পি অফ কে প্লাস ওয়ান ও ট্রু। তাহলে এবার এই ইকুয়েশনের মধ্যে এন এর মান কত ধরবো? কে প্লাস ওয়ান ধরবো, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে কি পাবো? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস দেন এখানে এন এর জায়গা কে প্লাস ওয়ান, এখানে এন এর পরিবর্তে কে প্লাস ওয়ান, এখানে ভিতরে ব্র্যাকেটের ভিতরে এন এর পরিবর্তে কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। স্যার। শুধু ভিডিও দেখলে হবে না, কারো প্রবলেম থাকলে একটু বলেন। ভিডিও তো পরে দেখবেন, তখন তো আর আমি থাকবো না ভিডিওর মধ্যে, তখন জাস্ট এখানে যা আলোচনা করতেছি ওগুলোই আপনারা দেখতে পারবেন। সো এখানে ক্লাসে একটু মনোযোগী হন, ভিডিও পরে দেখতে পারবেন, সমস্যা। ক্লাসে মনোযোগী হন, যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বলেন, আমি আবার রিপিট করব। পরে রেকর্ডিং দেখে দেখে বুঝতে পারবেন, ওটা চিন্তা করে মিউট করে শুয়ে পড়িয়েন না বা বসে থাকিয়েন না, অন্য কাজ করিয়েন না। কারো সমস্যা আছে এতটুকুতে? না স্যার। আচ্ছা, স্যার। তাহলে এর পরের লাইনে গিয়ে দেখা যাচ্ছে কে প্লাস ওয়ান এর আগে একটা কে লেখা হয়েছে। একটু খেয়াল করেন প্রতিটা ধাপে কত কত বাড়তেছে, প্রতিবার কত কত করে বৃদ্ধি পায়, কে প্লাস ওয়ান করে। এক এক করে বৃদ্ধি পায়। তাহলে কে প্লাস ওয়ান এর আগের ভ্যালুটা কত হবে? কে। কে হবে। তাহলে এখানে কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। আচ্ছা, তাহলে এখানে কে প্লাস ওয়ান আর এখানে কে প্লাস টু বাই টু, এতটুকু তো বোঝা যায় না? জি স্যার। জি স্যার। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা কি বলছিলাম, পি অফ কে এর জন্য পি অফ কে প্লাস ওয়ান ট্রু হবে, এটা আমাদেরকে দেখাইতে হবে। তো আমাদের এখানে যে ইকুয়েশনটা পাচ্ছি, এটার বাম পক্ষে যেটা আছে ওটা পুরোটা লিখলাম। লেখার পরে দেখেন এই অংশটুকুর মান কত, ইকুয়েশন ওয়ান থেকে কত পাই এই অংশটুকুর মান, এই যে এটা সমান সমান কত? 1 স্যার। ওয়ান কোথায়? কে ইন্টু কে প্লাস ডিভাইডেড বাই টু, সরি স্যার। তাই না? জি জি। তাহলে ওটা এখানে লিখলাম কে ইন্টু কে প্লাস ওয়ান বাই টু, ব্র্যাকেটে দিলাম ফ্রম ইকুয়েশন ওয়ান, আর কে প্লাস ওয়ান ছিল, কে প্লাস ওয়ান বসে যাচ্ছে, টু লসাগু করে টু দ্বারা গুণ করলাম। পরের লাইনে কি কমন নিব? কে প্লাস ওয়ান, কে প্লাস ওয়ান কমন, বাকি থাকবে কে প্লাস টু। এটা পাচ্ছি আমি লেফট হ্যান্ড সাইডে। একটু খেয়াল করে দেখেন এই ইকুয়েশনের ডান পাশেও কিন্তু ওইটাই আছে, তাই না? জি স্যার একই। একই, তার মানে আবার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ট্রু, তার মানে এই ইকুয়েশনটা সত্য। মানে পি অফ কে কে আমি ধরে নিয়েছিলাম সত্য, দেখা যাচ্ছে পি অফ কে প্লাস ওয়ান সত্য প্রমাণিত হচ্ছে। তার মানে পি অফ কে প্লাস ওয়ান ট্রু পি অফ কে এর জন্য। এটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের প্রসিডিউর। খুব বেশি জটিল? না স্যার সহজ। আচ্ছা, এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এটা স্ক্রিন 16 এবং 22 আসছিল। 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 2n মাইনাস 1 ইকুয়ালস টু n স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে আগের ফর্মুলা অনুযায়ী সেম, পি অফ n ধরে নিলাম এটাকে। এবার পি অফ 1 সত্য প্রমাণিত করতে হবে। আমরা যদি n এর মান 1 ধরি, তাহলে বাম পাশ থেকে কি পাবো? 2 ইন্টু 1 মাইনাস 1, তার মানে 1 পাবো। রাইট হ্যান্ড সাইডে যদি 1 বসে তাও 1 পাবো, তার মানে এটা সত্য প্রমাণিত হচ্ছে, বেসিস স্টেপ কমপ্লিট হচ্ছে। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা,
এবার ইন্ডাকটিভ স্টেট কি? পি অফ কে এর জন্য কে প্লাস ওয়ান সত্য প্রমাণিত করতে হবে। তাহলে আমরা পি অফ কে ধরি, জাস্ট এখানে এন এর জায়গায় কে বসায় দিলে পুরো ইকুয়েশনটা পেয়ে যাব। এবার কি ধরতে হবে? কে প্লাস ওয়ান ধরতে হবে। আমি যদি কে প্লাস ওয়ান বসাই তাহলে এখানে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ এটা পাবো। দেন এখানে এন এর জায়গায় কে প্লাস ওয়ান বসবে, ডান পাশে এখানে এন এর জায়গায় কে প্লাস ওয়ান। দেন পরের লাইনে গিয়ে দুই দ্বারা গুণ করে দিলে টু কে প্লাস টু মাইনাস ওয়ান পাবো। পরের লাইনে গিয়ে টু কে প্লাস ওয়ান পাবো। এখন প্রতিবার এখানে কত কত বৃদ্ধি পাচ্ছে? দুই করে স্যার। বুঝিনি কত? 2 করে স্যার। দুই করে। দুই। তো দুই করে যদি করে বৃদ্ধি বৃদ্ধি পায় তাহলে এই সংখ্যাটার আগের সংখ্যাটা কত হবে? এটা থেকে কত মাইনাস করবো? 1 মানে কিভাবে বের করবো? যেমন ধরেন 5 থেকে 3 কিভাবে আসছে? ওই যে 2 বেশি ওইটা বিয়োগ করে 5 থেকে 2 বিয়োগ করলে 3 পাবো, তাই না? 3 থেকে 2 বিয়োগ করলে 1 পাবো। তাহলে 2k প্লাস 1 এর আগের যে ভ্যালুটা আছে ওইটা পেতে গেলে কি করতে হবে? 2k প্লাস 1 থেকে 2 বিয়োগ 2 কে করতে মাইনাস হবে। 1। জি স্যার। তাহলে 2k প্লাস 1 থেকে যদি 2 বিয়োগ করি, 2k প্লাস 1 বিয়োগ 2, তাহলে পরের লাইনে কি কত পাবো? 2k মাইনাস 1। তার মানে 2k প্লাস 1 এর আগের ভ্যালুটা হচ্ছে 2k মাইনাস 1। এই লাইন পর্যন্ত কি সবাই বুঝতেছেন? জি স্যার। কারো সমস্যা আছে কোনো? আচ্ছা, সবাই চুপ, তার মানে আমি বুঝে নিচ্ছি সমস্যা নাই, বুঝতেছেন। তাহলে একই রকম ভাবে লেফট হ্যান্ড সাইড মানে এই পুরোটা, এটা সমান সমান রাইট হ্যান্ড সাইড মানে ডান পাশের, এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। তাহলে লেফট হ্যান্ড সাইড পুরোটা নিয়ে নিলাম। দেন ইকুয়েশন 1 থেকে এতটুকু সমান সমান আমি পাই কে স্কোয়ার। তবে এটার পরিবর্তে কে স্কোয়ার লিখলাম, আর 2k প্লাস 1 যেভাবে ছিল এটা বসে গেল, ব্র্যাকেট তুলে ফেললাম। দেন এটাকে আমি কে প্লাস 1 হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে কে প্লাস 1 হোল স্কোয়ার ওইটাই আমার ডান পাশে আছে। তার মানে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। পি অফ কে ট্রু হচ্ছে যখন পি অফ কে ট্রু। বোঝা যাচ্ছে এটা? জি স্যার। এরপরে আমরা এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে আপনারা একটু দেখে নিতে পারেন। এটা অটোমেটিক ইসে আসছিল, এটাও একটু দেখে নিতে পারেন আপনারা সেম স্টাইলে। এই প্রবলেমটা হচ্ছে হুবহু এইগুলোর মতোই, কিন্তু এখানে জাস্ট একটু ভিন্ন ভাবে হচ্ছে কোশ্চেন গুলো করছে। যেমন প্রথমে দেখেন বলছে what is the statement of p of 1। তো আমরা p of 1 বের করি কোন স্টেপে? ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে কোন স্টেপে বের করি? দুইটা ফর্মুলা আছে না, কোন বেসিস স্টেপ ফর্মুলা? ইন্ডাকটিভ স্টেপ ওইভাবে করব। হুম, বেসিস স্টেপ ইন্ডাকটিভ স্টেপ। তো p of 1 মানে কি? এর অর্থ হচ্ছে আমি এখানে n এর মান 1 এর জন্য p of 1 হবে, এখানে n এর জায়গায় 1 বসাবো, তাহলে 1 কিউব পাবো। 1 কিউব ইকুয়ালস টু জাস্ট এখানে n এর জায়গায় 1 বসিয়ে দেব, এতটুকুই তো না? জি স্যার। এটার জন্য 1 নাম্বার ছিল পরীক্ষা, এই এক লাইনের জন্য। দেন বলছে show that p of 1 is true completing the basis system of the proof, এটার জন্য 1 নাম্বার। তো p of 1 ট্রু হবে কিভাবে? লেফট হ্যান্ড সাইড বের করব, লেফট হ্যান্ড সাইডে আছে 1 কিউব মানে 1। দেন রাইট হ্যান্ড সাইড মানে এই অংশ ক্যালকুলেট করে ওখানেও পাবো 1। তবে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাচ্ছে। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হওয়ার মানে হচ্ছে n equals to 1 এর জন্য বেসিস স্টেপ কমপ্লিট হচ্ছে। তাহলে দুইটা শেষ।
এতটুকু যে করলাম এ আর বি, এটা আসলে বেসিস সিস্টেম। বেসিস সিস্টেমে আমরা এই কাজটাই তো করতাম। এখানে আমরা জি ওয়ান স্যার। ধরে বাম পক্ষ এবং ডান পক্ষের মান বের করতাম, দুটোটা সমান হলে আমরা বলতাম যে এটা ট্রু করছি। মানে এটাকে পরীক্ষাতে হচ্ছে দুইটা কোশ্চেনে করে দিচ্ছে, দুইটার জন্য 2 নাম্বার ছিল। এরপরে সি নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইন্ডাকটিভ হাইপোথিসিস? হাইপোথিসিস হচ্ছে পি অফ কে এর জন্য কে প্লাস 1 ট্রু হবে। তাহলে আমরা এখানে হচ্ছে কে বসাবো, জাস্ট যেখানে এন আছে এখানে কে বসাবো, এটার জন্য 1 নাম্বার। ডি নাম্বার কোশ্চেনে বলছে যে ইন্ডাকটিভ স্টেপ প্রুফ করার জন্য আমাদের কি করতে হবে। ইন্ডাকটিভ স্টেপ প্রুফ করার জন্য আমাদের কে প্লাস 1 ধরে নিতে হবে, যেটা আমরা আগে করতাম। কে প্লাস 1 ধরে নিতাম, তবে কে প্লাস 1 ধরে নিলে আমার এই ইকুয়েশন সমান সমান পাচ্ছি এটা। তাহলে এরপরে ই নাম্বার কোশ্চেনে ছিল প্রমাণ কমপ্লিট করা ইন্ডাকটিভ স্টেপ। ইন্ডাকটিভ স্টেপ কমপ্লিট করা মানে হচ্ছে কি, বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোটা একই আনা। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোটা একই হয়ে যায়, তার মানে আমার এটা ইন্ডাকটিভ স্টেপ কমপ্লিট। আর 5 নম্বর এফ নাম্বার কোশ্চেনে বলছিল যে এটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটা প্রমাণ দেখানোর জন্য, যে explain why the system show this formula is true whenever n is a positive integer। সেক্ষেত্রে জাস্ট এই লাইনটা দেওয়া কোশ্চেনে যেটা দেওয়া ছিল, যে যেহেতু আমরা বেসিস সিস্টেম এবং ইন্ডাকটিভ সিস্টেম কমপ্লিট করছি, তাহলে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আমরা বলতে পারি পি অফ এন ট্রু হবে সকল পজিটিভ ইন্টিজারের জন্য। তাহলে অনেক সময় এই সিম্পল কোশ্চেন গুলো মানে এগুলো এভাবে ভেঙে 5টা বা 6টা কোশ্চেনের আকারে আসতে পারে। নর্মালি এই ধরনের কোশ্চেন আসে 4 নম্বরের জন্য, আর এটা আসছিল 6 নম্বরের জন্য, যেহেতু এখানে 6টা কোশ্চেন ছিল। স্প্রিং দিয়ে শেয়ারস সেম কোশ্চেন সেম লেখাই লিখতে হবে, জাস্ট এখানে 2 নাম্বার বেশি ছিল কোশ্চেন। তো এই প্রবলেম গুলো মানে 1 2 3 4 যে টাইপের প্রবলেম গুলো আসে, এগুলোকে চাইলে হচ্ছে এটার মতো করে হচ্ছে দিয়েও পরীক্ষাতে আসতে পারে। 5 নম্বরের এই প্রবলেমটার মতো করে। আসলে আপনাদের জন্য লাভ, মার্কস একটু বেশি থাকবে। এরপরে চলে যাই হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের আরেকটা পদ্ধতি। এখান থেকেও পরীক্ষা একটা কোশ্চেন থাকে মাঝে মাঝে। তাহলে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের আমরা আরেকটা পদ্ধতি দেখি, যেখানে হচ্ছে এই ধরনের কোশ্চেন থাকবে যে n কিউব মাইনাস n ইজ ডিভিজিবল বাই 3। এটা অটাম 17, অটাম 20 এবং অটাম 22 আসছিল। দেন এই টাইপের আমরা আরেকটা প্রবলেম দেখি। এক্সাম্পল 7 এ দেখেন n কিউব প্লাস 2n ইজ ডিভিজিবল বাই 3। আগেরটা ছিল n কিউব মাইনাস n ডিভিজিবল বাই 3, এটা হচ্ছে n কিউব প্লাস 2n ইজ ডিভিজিবল বাই 3। এটা স্প্রিং 18 এবং 23 আসছিল। তাহলে এক্সাম্পল 6 এবং 7 এই টাইপের করেও অনেক সময় পরীক্ষায় কোশ্চেন থাকে। আমরা 6টা একটু বোঝার চেষ্টা করি। আমাদেরকে বলছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে প্রমাণ করার জন্য, ডিরেক্ট প্রুফ বলেনি। আবার এই কোশ্চেন গুলো সেম কোশ্চেন গুলো আবার অনেক সময় ডিরেক্ট প্রুফ আকারে আসে। ডিরেক্ট প্রুফ মানে ওই যে n ইকুয়ালস টু 2k প্লাস 1 ওভাবে করে ধরে নেব। তো যেহেতু ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে প্রমাণ করতে বলছে, তো আমরা এখানে বেসিস স্টেপ এবং ইন্ডাকটিভ স্টেপ থাকবে। তাহলে আমরা বেসিস স্টেপে n ইকুয়ালস টু 1 ধরে নিই। n ইকুয়ালস টু যদি 1 ধরি, তাহলে এখানে n কিউব মাইনাস n এর জায়গা 1 কিউব মাইনাস 1 হবে, তার মানে 0 পাচ্ছি। তাহলে 0 ইজ ডিভিজিবল বাই 3, এটা ট্রু। 0 কে যে কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায়। এরপরে চলে আসি ইন্ডাকটিভ স্টেপ। ইন্ডাকটিভ স্টেপে কি ছিল, আমরা n প্লাস 1 ধরে নিই। তাহলে এখানে n কিউব মাইনাস n, ওখানে n এর পরিবর্তে n প্লাস 1। তাহলে n প্লাস 1 হোল কিউব মাইনাস n এর জায়গায় n প্লাস 1। তাহলে এখানে n প্লাস 1 হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করলাম, আর n প্লাস 1 এটা ব্র্যাকেট তুলে ফেললে মাইনাস n মাইনাস 1 আসে। এবার আমাদের যেটা করতে হবে সবসময়,
এখানে কোশ্চেনে যে টার্মটা দেওয়া থাকবে ওইটা আনতে হবে। কোশ্চেনে দেওয়া আছে n কিউব মাইনাস n, তাহলে আমরা এই ইকুয়েশন থেকে n কিউব মাইনাস nটাকে আগে নিয়ে আসলাম, মানে n কিউব এবং মাইনাস nটাকে আগে নিয়ে আসলাম, আর বাকি থেকে 3n স্কোয়ার প্লাস 3n প্লাস 1 আর মাইনাস 1 বাদ হয়ে যাচ্ছে। তবে n কিউব মাইনাস n এটাকে একসাথে রাখলাম, আর বাকি অংশ থেকে 3 কমন নিই। এখন আমরা অ্যাজিউম করে ধরে নিতে পারি n কিউব মাইনাস n ইজ ডিভিজিবল বাই 3, যেহেতু এটা প্রমাণ করতে বলছে এবং ম্যাথমেটিক্যালি এটা সত্য। তাহলে n কিউব মাইনাস n এটা 3 দ্বারা ডিভিজিবল, আবার এখানে 3 কমন নিচ্ছে, তার মানে এটাকে 3 দ্বারা ভাগ করা যাবে, যেহেতু 3 আছে ব্র্যাকেটের বাইরে। তাহলে এটাও যদি 3 দ্বারা ভাগ করা যায়, এটাও 3 দ্বারা ভাগ করা যায়, এর অর্থ হচ্ছে এই পুরো স্টেটমেন্টটাই 3 দ্বারা ডিভিজিবল। এটাই তো আমাদেরকে বলছে n কিউব মাইনাস n, n কিউব মাইনাস n 3 দ্বারা ডিভিজিবল, এটা দেখানোর জন্য। তবে এই হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে এই ধরনের প্রবলেম গুলো সলিউশন, যে কিভাবে সলভ করবেন ওই পদ্ধতি। এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে? না স্যার, ঠিক আছে, বুঝে গেছি। আচ্ছা, এর পরের প্রবলেমটা দেখি, এটাও হুবহু একই রকম। n কিউব প্লাস 2n ইজ ডিভিজিবল বাই 3 বলছে, তাহলে আমরা এর মান 1 ধরি। 1 ধরলে n কিউব প্লাস 2n এর মান পাবো 3। তারপরে 3 কে তো 3 দ্বারা ভাগ করা যায়, বেসিস স্টেপ কমপ্লিট হলো। এরপরে ইন্ডাকটিভ স্টেপ, n এর জায়গায় n প্লাস 1 ধরে নেব, তাহলে n প্লাস 1 হোল কিউব প্লাস 2 ইনটু n প্লাস 1, ফর্মুলা অ্যাপ্লাই করার পরে এটা পাচ্ছি। এবার আমাদের টার্গেট হবে n কিউব প্লাস 2n নিয়ে আসা। তাহলে আমরা এই লাইনের পরে n কিউব প্লাস 2n, তার মানে এটা এবং এটা দুটোটাকে পাশাপাশি নিয়ে আসলাম, বাকি থেকে 3n স্কোয়ার প্লাস 3n, আর এখানে 1 আর 2 যোগ করলে হবে 3। দেন n কিউব প্লাস 2n এটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম, আর বাকি অংশ থেকে 3 কমন নেওয়া যাচ্ছে। এখন এটা অ্যাজিউম করা, যেহেতু এইটা 3 দ্বারা ডিভিজিবল, তার মানে এটা 3 দ্বারা ডিভিজিবল ধরে নিচ্ছি, আর এখানে 3 বাহিরে আছে, এই টার্মটা 3 দ্বারা ডিভিজিবল, তাহলে দুটোটাই 3 দ্বারা বিভাজ্য। এটাই আমাদেরকে দেখাইতে বলছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে। বোঝা গেছে? জি স্যার, বুঝে গেছি। পারা যাবে? জি স্যার, পারবো। ইনশাল্লাহ। আচ্ছা, তো এখানে এক্সাম্পল 8 দেওয়া আছে। এটা মাঝে মাঝে এই টাইপের একটা দুটো কোশ্চেন আসছিল, সেজন্য আমি দিচ্ছি। তবে আপনাদের এক্সাম্পল 8 দেখতে হবে না, বা এই টাইপের যদি কোশ্চেন থাকে ওগুলো আপনারা স্কিপ করতে পারবেন, পরীক্ষাতে থাকবে না। এখানে আপনারা এক্সারসাইজ এর মধ্যে কিছু প্রবলেম দেখতেছেন। তো এখানে 1 নম্বর যে প্রবলেমটা দেওয়া আছে এটা হুবহু ওই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের যেগুলো আমরা প্রমাণ দেখাইছি এক্সাম্পল 1 থেকে 5 পর্যন্ত ওগুলোর মতো। এটা আপনারা নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করিয়ে। 2 নম্বর প্রবলেম যেটা আছে এটা স্প্রিং 18তে আসছে, এবার গত সেমিস্টারেও আসছে। যেহেতু এটা গত সেমিস্টারে আসছে, এই জন্য আমি আর আপনাদেরকে পড়াইনি, স্লাইডেও রাখি নাই, এবং এই টাইপের প্রবলেম আসবে না ধরে নিতে পারেন আপনারা। কোশ্চেন সাধারণত আপনারা জানেন যে ফাইনালে কোশ্চেন 2 জন টিচার করে, দেন 2টা কোশ্চেন হচ্ছে মডারেট হয়। আলহামদুলিল্লাহ আমি কোশ্চেন করছি, মানে যে 2 জন কোশ্চেন করার কথা তাদের মধ্যে আমি একজন। আমি কোশ্চেন করে সাবমিট করে দিচ্ছি, এবং আরেকটা কোশ্চেন করবে হচ্ছে আমাদের ম্যাডাম, ম্যাডাম উনিও কোশ্চেন করে সাবমিট করে দিচ্ছে। তো এই 2টা কোশ্চেন হচ্ছে মডারেট হয়ে একটা ফাইনাল কোশ্চেন হবে। তো ম্যাডাম যখন কোশ্চেন করছে তখন আমার সাথে কনসাল্ট করেই করছে, এবং আমরা মোটামুটি চেষ্টা করছি যে কোন কোন টপিক থেকে কোশ্চেন দিব এটা ক্লিয়ার করতে। তো ওই আঙ্গিকেই বলতেছি যে এক্সাম্পল এক্সারসাইজ 2, 3, তারপরে 4 এগুলো না দেখলেও চলবে। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন 1 নাম্বার যে ধরনের প্রবলেম আছে এই রিলেটেড প্রবলেম গুলো দেখতে পারেন। 2 এবং 4 একই, 2টা আসছিল স্প্রিং 18তে, 4 নাম্বারটা আসছিল অটাম 23-এ, আর 3 নাম্বারটা আসছিল স্প্রিং 23-এ। তাহলে 2, 3, 4 এই ধরনের প্রবলেম গুলো আপনারা স্কিপ করতে পারেন। আমি কি বুঝাতে পারছি? জি স্যার, বুঝছি।
এরপরে আমরা লাস্ট টপিকসটা দেখবো।